ব্রিটিশ আমেরিকান টোবাকো। ঢাকা স্টক মার্কেটের এক সময়ের সবচেয়ে ডার্লিং স্টক ছিল এই ব্রিটিশ আমেরিকান টোবাকো কিংবা BATBC। 24,000 কোটি টাকার এই কোম্পানি বর্তমান মার্কেট ক্যাপ কত জানেন? 14-15,000 কোটি টাকা। শেয়ার প্রাইস বিগত বছর 450 450 টাকা থেকে শুরু করে 250-200 টাকায় নেমে আসছে। বিগত 2 বছর কোম্পানির এমন কি হলো যে কোম্পানি বছরে 1700-1800 কোটি টাকা প্রফিট করতো, সেই কোম্পানির 2025 সালের প্রফিট এসে দাঁড়িয়েছে 600-650 কোটি টাকায়। এই ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের লার্জেস্ট ট্যাক্স পেয়ার। বছরে তারা 20-25,000 কোটি টাকা ট্যাক্স দেয় গভর্নমেন্টকে। সো এই কোম্পানির ইতিহাসে তারা এবার সবচেয়ে কম ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে। 2015 থেকে 2025 পর্যন্ত তারা সবসময় 400, 600, 800% পর্যন্ত ডিভিডেন্ড ডিক্লেয়ার করতো, কিন্তু 2025 সালে তারা ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে মাত্র 30%। সো চলেন আজকে আমরা এই BATBC অথবা ব্রিটিশ আমেরিকান টোবাকো শেয়ারটার একটা এক্সটেন্সিভ অ্যানালাইসিস করি। আমরা বোঝার চেষ্টা করি যে এই ব্যবসাটার, এই স্টকটার বর্তমান পরিস্থিতি কী, এবং এই স্টকটাতে এমন কি ঘটলো অথবা এই কোম্পানির ফাইন্যান্সিয়ালে এমন কি ঝামেলা হলো যে কোম্পানির ফাইন্যান্সিয়াল এত নিচে নেমে গেছে, এবং এই কোম্পানিটার সামনে ভবিষ্যৎ কী হতে পারে সেটা নিয়েও আমরা একটা অপিনিয়ন ডিসকাস করার চেষ্টা করবো আমাদের আজকের অ্যানালাইসিস ভিডিওতে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদের আজকের ভিডিওতে আমরা BATBCর 4টা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে BATBCর কারেন্ট সিচুয়েশন, BATBC বর্তমানে কীরকম সিচুয়েশন আছে। সেকেন্ড, আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে BATBCর লাস্ট 5 বছরের অপারেশনাল রেজাল্টগুলো নিয়ে, যে BATBCর ফাইন্যান্সিয়াল পারফরমেন্স কেমন ছিল লাস্ট 5 বছর এবং কোন কোন প্যারামিটারগুলো চেঞ্জ হয়েছে BATBCতে সেটা। থার্ড পয়েন্ট যেটা আমরা কথা বলবো সেটা হচ্ছে BATBCর বর্তমানে যে খারাপ অবস্থা সেটার পিছনে আসলে রিজনগুলো কী কী, এবং লাস্ট যে পয়েন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ভিউ থেকে BATBCর সামনের প্রসপেক্ট কী হতে পারে, যারা বর্তমানে শেয়ার হোল্ডার আছে তারা BATBC নিয়ে কী চিন্তা করতেছে এবং সামনে BATBC স্টকটা কোন জায়গায় যেতে পারে সে বিষয়টা নিয়ে। সো ফার্স্ট পার্টটা আমরা শুরু করি, সেটা হচ্ছে BATBCর কারেন্ট কন্ডিশনগুলো নিয়ে। BATBCর কারেন্ট কন্ডিশন যদি আমি দেখি, ফার্স্টে আসবে হচ্ছে ইপিএস। BATBCর লাস্ট 3 বছরের ইপিএস যদি দেখি আমরা, সেটা হচ্ছে 2023 সালে ছিল 33 টাকা মতো, 2024 সালে 32 টাকা মতো, 2025 সালে সেটা ড্রাস্টিক্যালি কমে আসছে, অ্যারাউন্ড 3 ভাগের 1 ভাগ হয়ে গেছে। মানে বোঝাই যাচ্ছে ইপিএস 66% ডাউন, ইপিএস চলে আসছে 10 টাকায়। অ্যান্ড এটার সবচেয়ে বড় ইফেক্টটা কিন্তু পড়ছে ডিভিডেন্ড পার শেয়ারেও। আপনি যদি ডিভিডেন্ডটা দেখেন, 2023 সালে অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে BATBC কম ডিভিডেন্ড দিছে। 2024 সালে কিন্তু BATBC ড্রাস্টিক্যালি অনেক বেশি ডিভিডেন্ড দিছে, 30 টাকা দিছে প্রতি শেয়ারে, কিন্তু 2025 সালে সেই ডিভিডেন্ড চলে আসছে 3 টাকায়। মানে আমরা এখন BATBCর যারা শেয়ার হোল্ডার আছে তারা ডিভিডেন্ড পাচ্ছে মাত্র প্রতি শেয়ারে 3 টাকা। এটা BATBCর ইতিহাসে সবচেয়ে লোয়েস্ট ডিভিডেন্ড। বিগত 10, 15, 20 বছরের যদি আপনি BATBCর ফাইন্যান্সিয়াল রেজাল্ট দেখেন, দেখবেন BATBCর ইতিহাসে এটা সবচাইতে লোয়েস্ট ডিভিডেন্ড এই বছরেরটা। কারণ BATBCর এবারের অবস্থা, এই 2025 সালের অবস্থা কিন্তু খুব একটা ভালো ছিল না। সেটা যদি আমরা BATBCর শেয়ার প্রাইসটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। 2024 সালেও এই শেয়ারটার দাম অ্যারাউন্ড 500-550 টাকার ঘরে ছিল, কিন্তু 2025-এর শুরুতে এটা বিশাল একটা ফল নিছে। কারণটা হচ্ছে BATBC আগে থেকে একটা ইঙ্গিত দিচ্ছিল যে ইন্টারিম গভর্নমেন্টের সময়ে ট্যাক্স বাড়ার একটা চান্স ছিল, এবং তখন অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হওয়ার কারণে কিন্তু মোটামুটি সিগারেটের কনজামশনটাও কমতেছিল। এটার সবচেয়ে বড় ফলটা দেখা গেছে 2025 সালের মেতে, যখন BATBC তাদের হাফ ইয়ারলি রেজাল্ট ডিক্লেয়ার করছে, তখনই বোঝা গেছে 2025-এর হাফে BATBCর অবস্থা খুব একটা ভালো ছিল না। ওই জন্যই মার্কেটে এই শেয়ারটা অ্যারাউন্ড 300-350 টাকার ঘর থেকে প্রায় 280 টাকায় চলে আসছে। আরেকটা অনেক বড় ফল দেখা গেছে রিসেন্টলি, 280-90 টাকা থেকে এই শেয়ার 220 টাকার ঘরে চলে আসছে। সেটা হচ্ছে যখন BATBC তাদের পুরো বছরের রেজাল্টটা ডিক্লেয়ার করছে। সো আসলে কী হয়েছে, রেজাল্ট ডিক্লারেশনে কী হচ্ছে সেটা তো আমরা দেখতেছি, কিন্তু আমি যদি একটু লাস্ট 5 বছরের ফাইন্যান্সিয়াল অপারেশনাল রেজাল্টটা দেখি আমাদের সেকেন্ড পার্টে, সেটা আমরা দেখব 2020 সালে BATBCর গ্রস রেভিনিউ ছিল 28,000 কোটি টাকা মতো, 2021 সালে সেই রেভিনিউ হয়েছে 33,000 কোটি, 2022 সালে BATBCর গ্রস রেভিনিউ ছিল 36,000 কোটির মতো, 2024-এ 40,000 কোটি, 2023-এ 40,000 কোটি, 2024-এ 43,000 কোটি টাকা। এটা দেখে আপনারা চিন্তা করতে পারেন যে রেভিনিউ তো দিন দিন বাড়তেছে, তাহলে আসলে প্রবলেমটা হয়েছে কোথায়? ফার্স্ট যে প্রবলেমটা BATBC ফেস করছে সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি, VAT এবং হেলথ সারচার্জ কাস্টমস ডিউটিতে। আমি দেখাই আপনাদেরকে।
এই যে 2020 সালে ব্যাডবিসির এসডি 28,000 কোটি টাকা যে তারা সেল করছে, তার মধ্যে 22,000 কোটি টাকা তাদের সাপ্লিমেন্টারি ডিউটি এবং ভ্যাট দেওয়া লাগছে। 2021 সালে 27,000 কোটি দেওয়া লাগছে, 22 সালেও 27,000 কোটি, 23 সালে 30,000 কোটি, 2024 সালে 31,000 কোটি টাকা। এবং কাস্টমস ডিউটিও কিন্তু প্রায় ডাবল হয়ে গেছে। 2020 সালে যে কাস্টমস ডিউটি ওরা দিত 290 কোটি টাকা মতো, সেটা 2024 সালে এসে দেওয়া লাগছে 480 কোটি টাকা মতো। সো এই পার্সেন্টেজটা যদি আপনি দেখেন, টোটাল রেভিনিউর 2020-21 সালে এটা ছিল অ্যারাউন্ড 78-76% ঘরে। 21-22 সালে আপনি দেখেন টোটাল রেভিনিউর 78-76% ব্যাডবিসি সাপ্লিমেন্টারি ডিউটি দিত গভর্নমেন্টকে। সেই জিনিসটা 2025 সালের 6 মাসের রেজাল্ট, কারণ ফুল রেজাল্ট ওরা এখনও দেয় নাই। সো 6 মাসের রেজাল্ট আপনি দেখেন, 2025 সালের 6 মাসে ব্যাডবিসির গ্রস রেভিনিউ দাঁড়াইছে 23,000 কোটি টাকা। হ্যাঁ, আপনি যদি ডাবল করেন তাহলে 46,000 কোটি আসবে। ওকে, গ্রস রেভিনিউ গ্রোথ হয়েছে, কিন্তু সেটা অপারেটিং প্রফিটে আসবে না। কেন? কারণ 2025 সালের 23,000 কোটির মধ্যে 6 মাসে 19,000 কোটি টাকায় সাপ্লিমেন্টারি ডিউটি দিচ্ছে ব্যাডবিসি, তার মানে 83%। 2021-22 সালে প্রতি 100 টাকার মধ্যে, প্রতি 100 টাকা সেলসের মধ্যে ব্যাডবিসি প্রায় 78, 76, 75 টাকা মতো গভর্নমেন্টকে দিত। সেই ট্যাক্সটা গত বছর আপনার ইন্টারিম গভর্নমেন্ট এসে এত বাড়াই ফেলছে, 76 থেকে অ্যারাউন্ড 83-তে নিয়ে আসছে। তার মানে এখন প্রতি 100 টাকা সেলসের মধ্যে 83 টাকা গভর্নমেন্টকে দিতে হচ্ছে বর্তমান ট্যাক্স স্ট্রাকচার অনুযায়ী। কী পরিমাণ ট্যাক্স প্রেশার এখন ব্যাডবিসির উপর আছে সেটা বোঝাই যাচ্ছে, যে কারণে অপারেটিং প্রফিটও কিন্তু কমে গেছে। আপনি যদি দেখেন অপারেটিং প্রফিট যেটা 2020-21 সালে 2900 কোটি, 3,000-3,500 কোটিতে ছিল, সেটা 2025 সালে 6 মাসে 1,000 কোটিতে নেমে আসছে। অ্যান্ড ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজও কিন্তু অনেক বেড়ে গেছে, যেটা আমরা 47% ছিল ইনকাম ট্যাক্স গভর্নমেন্টকে তাদের অপারেটিং প্রফিটের উপর ইনকাম ট্যাক্স দিত 2021 সালে 47-48% মতো, সেটা 2025 সালে দিতে হয়েছে 57%। মানে প্রতি 100 টাকা অপারেটিং প্রফিটের মধ্যে 57 টাকা ব্যাডবিসি ইনকাম ট্যাক্স দিচ্ছে, এক্সেপ্ট সাপ্লিমেন্টারি ডিউটি। তার মানে চিন্তা করে দেখেন, এই ব্যবসার ম্যাক্সিমাম টাকা আসলে গভর্নমেন্টের কাছে চলে যাচ্ছে। ব্যাডবিসির মূল কম্পিটিশন কিন্তু অন্য কোনো কোম্পানি না, ব্যাডবিসির মূল কম্পিটিশন এখানে বলতে হবে গভর্নমেন্ট। কারণ গভর্নমেন্টের ট্যাক্স স্ট্রাকচারের কারণে কিন্তু ব্যাডবিসি সবচেয়ে বড় ঝামেলাটা ফেস করতেছে এখন বর্তমানে। এই জন্যই দেখেন প্রফিট আফটার ট্যাক্স অথবা নেট প্রফিট কিন্তু প্রচুর কমে আসছে। আপনি একটা জিনিস যদি আর্নিংস পার শেয়ার দেখেন, ব্যাডবিসির এই বছরের ফুল ইয়ারের আর্নিংস পার শেয়ার দাঁড়াইছে 2025-এ 10 টাকা মাত্র। এটার পিছনে আরও অনেক কারণ আছে যেগুলো আমি সামনে দেখব, বাট এখন এই পুরো সিনারিও দেখে আমি বুঝতে পারতেছি যে ভ্যাটের পার্সেন্টেজ এবং ইনকাম ট্যাক্সের পার্সেন্টেজ ব্যাডবিসির উপর অনেক বড় একটা বার্ডেন ফেলতেছে। সো এই জিনিসটা বিগত 6 বছরে যে চেঞ্জ হচ্ছে, বিগত 6 টাকার বছর ধরে, সো এটাতে বোঝা যাচ্ছে যে ব্যাডবিসি এখন ট্যাক্স বার্ডেন অনেক বেশি, ব্যাডবিসির ট্যাক্স প্রেশার এখন অনেক বেশি। এখন এই জিনিসটার ব্যাডবিসি 2025-এর যে সবচেয়ে বেশি খারাপ রেজাল্ট দিচ্ছে, এটার পিছনে আসলে রিজনগুলো কী? এটার পিছনে 3টা রিজন আছে মূলত। প্রথম রিজনটা হচ্ছে ভলিউম ডিক্লাইন, মানে ব্যাডবিসির যে সিগারেট বেচার যে কোয়ান্টিটিটা, এই সিগারেট বেচার কোয়ান্টিটিটাও ড্রাস্টিক্যালি কমে গেছে। সেকেন্ড যে রিজনটা এখানে আছে সেটা হচ্ছে ট্যাক্স স্ট্রাকচারের যে চেঞ্জ, কারণ ইন্টারিম গভর্নমেন্ট ব্যাডবিসির এবং টোবাকো ইন্ডাস্ট্রির কোম্পানিগুলোতে ট্যাক্সের উপর অনেক বড় একটা চেঞ্জ আনছে। অ্যান্ড থার্ড হচ্ছে কি ব্যাডবিসির ফ্যাক্টরি শিফটিং, কারণ এই বছর ব্যাডবিসিকে 2025 সালে তাদের মূল যে ফ্যাক্টরিটা সেটা মহাখালী, ঢাকা থেকে সাভারে নিয়ে যেতে হয়েছে, এবং এখানে অনেক বড় একটা ইম্প্যাক্ট গেছে তাদের। সো আমরা 1 বাই 1 বোঝার চেষ্টা করি রিজনগুলোর আসলে কীভাবে কী হয়েছে। আপনি যদি ব্যাডবিসির প্রথম রেভিনিউ স্ট্রাকচারটা দেখেন, সেটা দেখবেন যে 2024 সালে ব্যাডবিসি 6 মাসে 38 বিলিয়ন, অ্যারাউন্ড 38 বিলিয়ন সিগারেট বিক্রি করছে, কিন্তু 2025 সালে এসে সেটা হয়ে গেছে 26 বিলিয়ন। তার মানে বুঝতেই পারতেছেন যে আমাদের সিগারেটের উপর দাম বাড়ার কারণে কনজিউমাররা অনেক কম সিগারেট খাইছে। সো ব্যাডবিসির সেলসের ভলিউম অনেক ডিক্লাইন করছে, 38 বিলিয়ন থেকে 26 বিলিয়নে চলে আসছে 6 মাসে। অ্যান্ড খুব একটা যে আমাদের এক্সপোর্টে যে গ্রো করছে ব্যাডবিসি তাও কিন্তু না। ব্যাডবিসি 2024 সালে 6 মাসে এক্সপোর্টের কোয়ান্টিটি ছিল অ্যারাউন্ড 1.3 বিলিয়ন, সেটা চলে আসছে 424 মিলিয়নে। ওকে, তার মানে যেখানে 135 কোটি সিগারেট ব্যাডবিসি এক্সপোর্ট করছে, সেখানে মাত্র 42 কোটি এক্সপোর্ট করছে 2025 সালে। অ্যান্ড একটা দিকে ব্যাডবিসি ভালো করছে, সেটা হচ্ছে কি লিফ এক্সপোর্ট।
সিগারেটের যে লিফ এক্সপোর্ট সেটা যেটা 0.94 মিলিয়ন কেজি ছিল 2024-এ, সেটা 2025-এ হয়ে গেছে 4.3 মিলিয়ন কেজি। সো এই দিক থেকে ব্যাডবিসি কিছুটা তাদের রেভিনিউতে অফসেট করলো, মেইন ভলিউমে কিন্তু ব্যাডবিসি অনেক বড় একটা ধাক্কা খাইছে। অ্যান্ড এবার আমি যদি আমাদের সেকেন্ড যে রিজনটা আসি, এটা ছিল আমাদের ফার্স্ট রিজন। সেকেন্ড যে রিজনটা ট্যাক্স স্ট্রাকচার, সেটা একটু দেখি। আপনি যদি ট্যাক্স স্ট্রাকচারটা দেখেন, ট্যাক্স স্ট্রাকচার আপনি দেখবেন যে 2024 সালে ব্যাডবিসি অ্যারাউন্ড প্রতি 100 টাকা অপারেটিং প্রফিটের মধ্যে 49 টাকা ট্যাক্স দিত। কিন্তু 2025 সালে ইন্টারিম গভর্নমেন্ট ট্যাক্সের স্ট্রাকচার চেঞ্জ করে সেই ট্যাক্সটা নিয়ে আসছে 60%-এ। কী পরিমাণ হিউজ জাম্প হয়েছে দেখেন। এখন প্রতি 100 টাকা অপারেটিং প্রফিটের মধ্যে 60 টাকা ব্যাডবিসিকে ট্যাক্স দিতে হচ্ছে। সো এই স্ট্রাকচারাল যে চেঞ্জটা হয়েছে ট্যাক্স পলিসির মধ্যে, সেটাই ব্যাডবিসির ফলের সেকেন্ড রিজন। এই জন্যই ইপিএস এবং ব্যাডবিসির প্রফিট ড্রাস্টিক্যালি কমে গেছে। আমি আগেই বলছিলাম যে ব্যাডবিসির উপর এখন প্রচুর ট্যাক্সের প্রেশার। অ্যান্ড আমি যদি একটু থার্ড রিজনটাতে যাই, যে ব্যাডবিসির ফ্যাক্টরি শিফটিং। ব্যাডবিসি কিন্তু 2025 সাল পর্যন্ত, 25-এর মে পর্যন্ত কিন্তু ব্যাডবিসি একটা মহাখালী ওদের যে মেইন ফ্যাক্টরিটা ছিল সেটার উপর তারা তাদের অপারেশন চালাচ্ছিল। কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট এসে নতুন একটা সার্কুলার জারি করলো যে ব্যাডবিসি এখানে আর কোনো ধরনের অপারেশন করতে পারবে না, তাদেরকে তাদের 1 মাসের মধ্যে তাদের সাভার ফ্যাক্টরিতে শিফট হতে হবে। এটার অনেক বড় একটা ইফেক্ট পড়ছে ব্যাডবিসির আর্নিংসে। কীভাবে চলেন দেখি। ব্যাডবিসি এই ফ্যাক্টরি শিফটিংয়ের কারণে তাদের 715 কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ফ্যাক্টরি শিফটিংয়ের কারণে তাদের অপারেটিং প্রফিটে 2025 সালে 715 crore নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে। তার মানে এই 715 crore, 700 কোটি যদি ফ্যাক্টরি শিফটিংয়ের কারণে লস না হতো, হ্যাঁ, তাহলে কিন্তু ব্যাডবিসির ইপিএসটা আরও অনেক ভালো আসতো। অ্যান্ড এই ফ্যাক্টরি শিফটিংয়ের কারণে এবং হায়ার ডিউটি এবং লোয়ার সেলস, এই তিনটা জিনিসের কারণে কিন্তু আরও একটা অনেক বড় প্রবলেম হয়েছে। সেটা হচ্ছে ব্যাডবিসি তাদের লাস্ট কোয়ার্টার, যেটা অক্টোবর ডিসেম্বরের কোয়ার্টারে, অ্যারাউন্ড 136 কোটি টাকা লস করছে সেলসের উপর। আবার আপনি বুঝতেই পারতেছেন যে ব্যাডবিসি এই বছরটা 2025 সাল ব্যাডবিসির ব্যবসায়িক ইতিহাসে সবচেয়ে খারাপ বছর ছিল। আমি যদি একটু দেখি যে ব্যাডবিসির ভলিউম কমছে কেন, আপনি যদি একটু চিন্তা করেন যে ব্যাডবিসির ভলিউম কমার পিছনে কারণটা কি, ব্যাডবিসির সেলসের পিছনে, কম সেলসের পিছনে কারণটা কি, এটার পিছনে ওয়ান অফ দ্য মোস্ট কী বলবো সিগনিফিকেন্ট রিজন ছিল হচ্ছে ইলিসিট সিগারেট। ইন্টারিম গভর্নমেন্ট সিগারেটের দাম বাড়ানোর কারণে সাধারণ মানুষের, যারা সিগারেট খেত, কনজিউমারদের পারচেজিং পাওয়ারের বাইরে সিগারেটটা চলে গেছে, যে কারণে তখন কম দামি এবং যেগুলো আনরেজিস্টার্ড সিগারেট, তখন কনজিউমাররা, লোয়ার এন্ড কনজিউমাররা ওই সিগারেটটা খাওয়া শুরু করছে। আপনি দেখেন এই নিউজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইলিসিট সিগারেট এখন 2025 সালে মার্কেটের 13%, এখন টোটাল টোবাকো মার্কেট শেয়ারের 13% এখন ইলিসিট সিগারেট, অর্থাৎ আনরেগুলেটেড সিগারেটের আন্ডারে, যেটা বিগত বছর 2024-এর তুলনায় 31% বেশি। তার মানে বুঝতেই পারতেছেন যে ইন্টারিম গভর্নমেন্টের সময় সিগারেট ইন্ডাস্ট্রিকে খুব বেশি রেগুলেট করা হয় নাই, যে কারণে হচ্ছে কি এই যে ট্যাক্সবিহীন যে সিগারেটগুলো, এগুলোর ব্যবসা অনেক বেড়ে গেছে। আপনি দেখেন প্রতি মাসে অ্যারাউন্ড 832 মিলিয়ন, মানে অ্যারাউন্ড 100 কোটি, ঠিক আছে, মানে 83 কোটি বলতে পারি, বাট আমি যদি সব ফিগার ধরি রাউন্ড করলে 100 কোটি ইলিগাল সিগারেট প্রতি মাসে বাজারে ঢুকতেছে। তার মানে এইখানে ব্যাডবিসি অনেক বড় একটা ভলিউম হারাচ্ছে। সো যতক্ষণ পর্যন্ত না এই নতুন সরকার, নির্বাচিত সরকার এই রেগুলেশনটা ঠিক করবে, ততদিন পর্যন্ত কিন্তু ব্যাডবিসির ভলিউমের উপর অনেক বড় একটা প্রেশার পড়তে থাকবে। তো এখন আমি যদি চিন্তা করি যে আমাদের পয়েন্ট অফ ভিউটা আসলে কি, ব্যাডবিসি নিয়ে আমরা কী চিন্তা করতেছি, দেখেন ব্যাডবিসির কিছু বুল কেস সিনারিও আছে, কিছু পজিটিভ সাইডও আছে, কিছু নেগেটিভ সাইডও আছে। সো আমরা যদি পজিটিভ সাইডগুলো দেখি, ব্যাডবিসি কিন্তু টোবাকো ইন্ডাস্ট্রিতে লার্জেস্ট মার্কেট শেয়ার, অ্যারাউন্ড 80% মার্কেট শেয়ার কিন্তু ব্যাডবিসির কাছে। এবং ব্যাডবিসি কিন্তু বাংলাদেশের যতগুলো প্রিমিয়াম সিগারেট ব্র্যান্ড আছে সবগুলোতেই কিন্তু ব্যাডবিসির ডমিনেন্স আছে। তার মানে বোঝাই যাচ্ছে ব্যাডবিসি এখন পর্যন্ত কিন্তু ইন্ডাস্ট্রি মোটামুটি মনোপলি ইন্ডাস্ট্রি। ওকে, সো সামান্য রেগুলেশন যদি ঠিক হয় তাহলে কিন্তু ব্যাডবিসির ভলিউমটা ঘুরে দাঁড়ানোর চান্সেস আবার নতুন করে শুরু হবে। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে ব্যাডবিসির অপারেশন কিন্তু এখন মোটামুটি স্টেবল। যে প্রবলেমটা তাদের ফ্যাক্টরি শিফটিংয়ের কারণে হয়েছে সেটা কিন্তু মোটামুটি এখন ব্যাডবিসি কভার আপ করে ফেলছে। অ্যান্ড আরেকটা অনেক বড় বিষয় হচ্ছে ব্যাডবিসি কোনো নতুন কোম্পানি না, বিগত 118 বছর ধরে তারা বাংলাদেশে ব্যবসা করতেছে। সো বাংলাদেশের মার্কেট সম্পর্কে তাদের অনেক এক্সপিরিয়েন্স, তাদের মোটামুটি তাদের ইন্ডাস্ট্রির ব্যাপারে অনেক এক্সপিরিয়েন্স, তাদের অপারেশনের ব্যাপারে তারা অনেক এফিশিয়েন্ট। সো এই দিক থেকে
এটা একটা ভালো দিক। আরেকটা ভালো দিক হচ্ছে ব্যাডবিসির কিন্তু ডিভিডেন্ড হিস্ট্রি মোটামুটি কনসিস্টেন্ট ছিল। ব্যাডবিসি কনসিস্টেন্টলি সবাইকে ডিভিডেন্ড দিয়ে আসছে, শেয়ার হোল্ডারদেরকে ডিভিডেন্ড দিয়ে আসছে। যে বছর ভালো গেছে সে বছর ভালো দিছে। এই বছরটা ব্যাডবিসির ব্যবসা একটু খারাপ যাওয়ার কারণে তারা একটু খারাপ ডিভিডেন্ড দিছে, বাট ওইটা আই থিঙ্ক সামনে যদি ব্যবসা ভালো করে তাহলে আবার নেক্সট ইয়ারে কিন্তু এটা কভার আপ করে ফেলবে। আরেকটা বড় বিষয় হচ্ছে মনোপলি কোম্পানি থাকার কারণে এই ইন্ডাস্ট্রিতে ব্যাডবিসির ক্যাশ ফ্লো কিন্তু অনেক স্ট্রং। অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় ব্যাডবিসির ক্যাশ ফ্লোর পজিশন কিন্তু মোটামুটি ভালো পজিশনে, ঠিক আছে? সো এই তিনটা জিনিস কিন্তু ব্যাডবিসিকে এখনও একটা ইউনিক কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দিচ্ছে এই ইন্ডাস্ট্রিকে। থার্ড হচ্ছে ব্যাডবিসির ভালো দিক যে ব্যাডবিসি কীভাবে রিকভার করতে পারবে। ব্যাডবিসি রিকভার করার ফার্স্ট যে মেট্রিকটা সেটা হচ্ছে ভলিউম গ্রোথ। ব্যাডবিসির যে ভলিউমের যে লসটা হয়েছে ট্যাক্সের কারণে হোক এবং ইলিসিট এবং আনরেগুলেটেড সিগারেট মার্কেটের কারণে ব্যাডবিসির যে ভলিউমের যে ডিগ্রোথটা হয়েছে, ভলিউম যে 38 বিলিয়ন থেকে 26 বিলিয়নে নেমে আসছে, এই ভলিউমটা রিকভার করতে হবে। এই ভলিউমটা রিকভার করতে হলে আসতে হবে হচ্ছে স্টেবল ট্যাক্স পলিসি। কারণ গভর্নমেন্ট নেক্সট বাজেটে যে ট্যাক্স পলিসিটা দিবে এই ট্যাক্স পলিসিটা স্টেবল থাকতে হবে। এখানে যদি আবার ট্যাক্স বাড়ানো হয় তাহলে কিন্তু ভলিউম রিকভার করা খুবই কঠিন হয়ে যাবে। এবং এই দুইটা জিনিস ভলিউম গ্রোথ এবং ট্যাক্স পলিসি যদি ঠিক থাকে তাহলে আর্নিংস, ইপিএস এবং অপারেটিং প্রফিট, নেট প্রফিট এগুলো সব কিন্তু আবার রিকভার করবে নেক্সট ইয়ার। সো দের ইজ এ হিউজ চান্স ব্যাডবিসির ইপিএস রিকভার করার অ্যান্ড ব্যাডবিসি শেয়ারটা রিকভার করা। এখন কথা হচ্ছে তাহলে প্রবলেমগুলো কোথায়? এই প্রবলেমটা হচ্ছে টোব্যাকো বিজনেস। বাংলাদেশে টোব্যাকো বিজনেস কিন্তু এক্সট্রিমলি সেন্সিটিভ টু ট্যাক্স পলিসি। ট্যাক্স পলিসিতে প্রতি বছর বাজেটে টোব্যাকো ট্যাক্স সামান্য চেঞ্জ করলে কিন্তু ব্যবসার উপর এটা অনেক বড় একটা ইফেক্ট পড়ে। সাপ্লিমেন্টারি ডিউটি, ভ্যাট, কাস্টমস ডিউটি এসবে যদি সামনের বছর আবার ট্যাক্স বাড়ানো হয়, এসবের যদি পার্সেন্টেজ বাড়ানো হয় তাহলে কিন্তু ব্যাডবিসি ভালোই বিপদে পড়ার চান্স আছে। ব্যাডবিসির প্রফিটে কিন্তু অনেক বড় একটা ধাক্কা লাগবে এবং তাদের মার্জিন কিন্তু অনেক এক্সটেন্সিভলি কম্প্রেস হয়ে যাবে। তাদের মার্জিনটা অনেক কমে আসবে, এখন যেটা আছে সেটা থেকেও কমে আসবে। আরেকটা অনেক বড় বিষয় হচ্ছে আনরেগুলেটেড টোব্যাকো ইন্ডাস্ট্রি। নেক্সট এই যে নির্বাচিত সরকার, বর্তমান সরকার যদি এই আনরেগুলেটেড যে টোব্যাকো ইন্ডাস্ট্রি যেটা আমরা দেখতে পাচ্ছি যে যেটা ইলিগেল টোব্যাকো ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ব্ল্যাক মার্কেট, এটাকে যদি কন্ট্রোল করতে না পারে তাহলে কিন্তু ব্যাডবিসিরও যেমন ক্ষতি হবে, গভর্নমেন্টেরও ক্ষতি হবে। গভর্নমেন্ট কিন্তু ট্যাক্স হারাবে, ঠিক আছে? আরেকটা অনেক বড় বিষয় হচ্ছে কি এই আনরেগুলেটেড টোব্যাকো ইন্ডাস্ট্রিটা যদি চলতে থাকে তাহলে লোয়ার এন্ড যে কনজিউমারগুলো যারা অল্প দামে সিগারেট খায় তারা কিন্তু ব্যাডবিসি থেকে সরে ওই ইলিসিট কম দামি সিগারেট ব্র্যান্ডগুলোতে চলে যাবে, যে কারণে ব্যাডবিসি কিন্তু স্মাগল ব্র্যান্ডগুলোর কাছে একটা মার্কেট শেয়ার হারানোর চান্স আছে। সো এখন কথা হচ্ছে কি যারা ইনভেস্টর তাদের জন্য আসলে কি? তাদের জন্য হচ্ছে ব্যাডবিসি নিঃসন্দেহে একটা ভালো কোম্পানি, একটা ফান্ডামেন্টাল কোম্পানি। অপারেশনালি তাদের কিন্তু কোনো ক্ষতি হয় নাই। জাস্ট 2025 সালে কিছু ফ্যাক্টরের কারণে তাদের ব্যবসাটা একটু নিচের দিকে চলে গেছে। বাট আই থিঙ্ক ব্যাডবিসির যে ম্যানেজমেন্ট এবং ব্যাডবিসির যে এক্সপিরিয়েন্স, ব্যাডবিসি সামনের বছরগুলোতে সেটা আবার রিকভার করে ফেলবে। এখন কথা হচ্ছে কি যাদের কাছে শেয়ারটা আছে, যারা এই শেয়ারে আটকে আছে তারা কি করতে পারে? এটা কোনো ধরনের শেয়ার সাজেশন না, কোনো ধরনের স্টকের রিকমেন্ডেশন না। আমার মতে এটা আমাদের অপিনিয়ন হচ্ছে কি ব্যাডবিসি যেটা একটা ফান্ডামেন্টাল কোম্পানি, সো ব্যাডবিসির স্টোরিটা ঘোরা পর্যন্ত যাদের কাছে শেয়ারটা আছে তাদের হোল্ড করা উচিত। আর যারা নতুন এন্ট্রি নিতে চাচ্ছে ব্যাডবিসিতে তাদের একটু অপেক্ষা করা উচিত নেক্সট কোয়ার্টার পর্যন্ত যে ব্যাডবিসির স্টোরিটা ঘুরতেছে কিনা। যদি দেখা যায় না ব্যাডবিসি আবার ভলিউম গ্রোথ আনতে পারতেছে, ব্যাডবিসির আবার সেম সিচুয়েশনটা যাচ্ছে, তাহলে অপারেশন আবার স্টেবল, সব কিছু স্টেবল, তাহলে ব্যাডবিসিতে একটা এন্ট্রি নেওয়া যায়। কারণ ব্যাডবিসি এখন তাদের ইতিহাসের সবচাইতে লোয়েস্ট পজিশনে আছে। ওকে, এটাই ছিল আমাদের আজকের ভিডিও, আমাদের আজকের পার্ট। সো দেখা যাক আসলে ব্যাডবিসির অবস্থা সামনে কি হয়। ওকে, সো এরকম আরও যদি আপনারা অ্যানালাইসিস চান তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্টে। দেখা হবে আপনার সাথে নেক্সট ভিডিওতে।